লদ্দুল ভাইয়া, ও লদ্দুল ভাইয়া, দাঁড়াও দাঁড়াও, আর একটু দাঁড়াও না। লদ্দুল ভাইয়া, এই লদ্দুল ভাইয়া, আমায় বিয়ে করবে? না, আমি তোকে বিয়ে করব না। আগে ল ঠিক কর পিচ্ছি। আমি মোটেও পিচ্চি নই লদ্দুল ভাইয়া, আমার 15 বছর বয়স, এইটে পড়ি। আচ্ছা, ল ঠিক করব। আমি সব জায়গায় বলতে পারি, কিন্তু তোমার নামের জায়গায় আসে না, ল আসে। আমি চেষ্টা করেও পারি না। তুমি কেন আমায় বিয়ে করবে না লদুল ভাইয়া? তোমাকে আমার ভালো লাগে, সিনেমায় দেখেছি ভালো লাগলে বিয়ে করে। আমাকে তোমার ভালো লাগে না লদুল ভাইয়া? বেশি পেকে গেছিস মনে হয়। শোন, তোর মতো পিচ্ছি মেয়েকে কেন আমি বিয়ে করব? যে আমার নামটা ঠিক মতো বলতে পারে না। আমার নাম লৌদ্দুর না, রৌদ্দুর। তুই যেদিন আমার নামটা ঠিক করে বলতে পারবি, সেদিন আমি ভেবে দেখবো তোকে বিয়ে করা যায় কিনা। আগে আমার নামের ঠিক কর। লদুল ভাইয়া, ও লদুল ভাইয়া, তুমি কি কোথাও যাচ্ছ? আমাকেও নিয়ে যাও। তোমাকে ছাড়া আমার না ভালো লাগে না, আমার খুব একা একা লাগে, ভয় করে আমার। আমরা সবাই শহরে যাচ্ছি। আমার শহরের বড় একটা কলেজে চান্স হয়েছে, ওখানে পড়বো। তুই তো মাথা মোটা, পড়াশোনার ডিম মার্কা, তোকে সাথে নিয়ে কি করবো? আচ্ছা, তাহলে আমাকে নিতে হবে না? তুমি প্রতি সপ্তাহে সপ্তাহে না, না না, মাসে একবার এসো আমার সাথে দেখা করতে। লদুল ভাইয়া কেমন? চাচা চাচি রোহান ভাইয়াও কি যাবে লদুল ভাইয়া? আমরা সবাই চলে যাচ্ছে, আমরা সবাই চলে যাচ্ছে। বাবু শহরে, একবার তো গ্রামে। একবার ক্লান্ত হয়ে যায়। তুই আর দাদি থাকবি গ্রামে, আমরা। লদুল ভাইয়া চলে গেল চাচির ডাকে, একবারও পিছু ফিরে তাকালো না, একবারও না। কেন? কেন সবাই আমায় ছেড়ে চলে যায়? সবাই, প্রথমে দাদা, তারপর মা, বাবা, তারপর ভাই, এখন লদ্দুল ভাইয়া। হঠাৎ দাদির চিল্লাচিল্লিতে ধ্যান ভাঙলো। এই সেমরি, তাড়াতাড়ি কর, গাড়ি পাঠিয়ে দিছে, যেতে হবে তো আমাদের। তুমি চলে যাও না দাদি, আমি না হয় না। তুই না গেলে আমিও যাবো না, তোর ব্যাপার। যাবি না যাবি না, আজ 6 বছর তুই শহরে যাস না। প্রতিবারই আমি গিয়ে দিনে দিনে ফিরে আসি, না হয় তোর চাচা চাচি আসে। আর কত, এবার তো তোরও শহরে যেতেই হবে পড়াশোনার জন্য। তাছাড়া আমার বড় নাতির বিয়ে, কোনো বাহানা নয়। চল, রেডি হয়ে আয়। আচ্ছা, রেডি হও, মিনিট 10-এর মধ্যেই আমি রেডি হয়ে আসছি, যাও। দাদি খুবই খুশি হলো। খুশি হবে না কেন? যে বাড়িতে আমি 6 বছর ধরে যাই নাই, কোনো মূল্যে যাই নাই, আজ যাচ্ছি বাধ্য হয়ে। আমি ফারিহা অনান হুর চৌধুরী, সবাই হুর বলেই ডাকে। মা বাবা নেই, নেই বলতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপন বলতে কেউ একমাত্র ভাইটাই আছে আমার, সেও কাছে নেই, মামা মামির কাছে থাকে অ্যাব্রোড। আমি দাদির সাথে থাকি। মামা মামি আমাকেও তাদের সাথে নিয়ে যেতে চায়, তবে দাদি যেতে চায় না। আমার বাবা চাচারা দুজন। আমার বাবা ছোট। আজ যে বাড়িতে যাচ্ছি ওটা আমাদের শহরের বাড়ি, যেখানে এখন রুদ্র ভাইয়ারা থাকে। পুরনো স্মৃতিতে আবারও ফিরে যাচ্ছি, আবারও ভয়টা জেগে উঠেছে। দীর্ঘ 4 ঘন্টা জার্নির পর এসে পৌঁছালাম সেই বাড়ি, সেই ঘর। কিছুই পরিবর্তন হয়নি, তবে একটু রং আর সাজানো হয়েছে। হবে না কেন? রোহান ভাইয়ার বিয়ে বলে কথা, নাম খ্যাত চৌধুরী ইন্ডাস্ট্রির বড় ছেলের বিয়ে বলে কথা। গাড়ি থেকে আমি আর দাদি নামলাম। আমাদের দেখে আর চোখে অনেকেই তাকিয়ে আছে। বিয়ে বাড়ি, আত্মীয় স্বজন তো থাকবেই। এর মধ্যেই চাচি এগিয়ে এলেন, আমায় জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন আর বললেন, আমার সোনাই ফিরে এসেছে, আমার ঘরের লক্ষ্মী আবার এসেছে। এই বাড়ি কি তোর নয় রে সোনাই? এই বাড়িতে কি তোর আসতে ইচ্ছে করে না? কতদিন পর তোকে দেখছি, কত সুন্দর হয়ে গেছিস তুই। আসবে না আসবে না, কত বাহানা। এখন চল চল, ভেতরে যাই। কতখানি দূর থেকে আসছি রে, খুব খারাপ লাগছে। আর হ্যাঁ রানু, ওকে কিন্তু আলাদা রুম দিস, ও একসাথে থাকতে পারে না। কি মা, আপনিও? আমি জানি তো। চল সোনাই চল। চাচার রোহন ভাইয়া অফিসে, কালচার গায়ে হলুদ, আজ সে অফিসে। রাত হলেই তাদের দেখা মিলবে, সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। রোদুর ভাইয়ার কথা আর জিজ্ঞেস করার সাহস হলো না। চাচিমা আমাকে ফ্রেশ হতে বলল। সেই পুরনো আমার রুমটাতেই আমায় দিয়ে গেল। কিচ্ছু চেঞ্জ হয়নি, কিছুই না। যেন কেউ খুব যত্ন করে সাজিয়ে রেখেছে। এই রুমটা আমার প্রিয় রুম।
অনেক বছর পর রুমটাতে ফিরে আসতেই মনটা খুশিতে ভরে গেল। মা বাবার সাথে সেই পুরনো স্মৃতিচারণও। ফ্রেশ হতে চলে গেলাম আমি। একবারে গোসল করে বাইরে বের হলাম, লম্বা চুলগুলো মুছতে লাগলাম। বরাবরই আমার চুল আমার দাদি মুছে দেয়। আমার কষ্ট হয় এগুলো সামলাতে। হঠাৎ করে কারো কণ্ঠ শুনতে পেলাম, বলল, কিরে, ফাইনালি তুই গন্তব্যে তুই ফিরে এলি। তা এত লেট কেন? যাই হোক, সামলাতে কষ্ট হচ্ছে, তাহলে রাখছিস কেন? কেটে ফেল। সেই একই কথা, সামলাতে কষ্ট হলে রাখছস কেন, কেটে ফেল। কিন্তু কণ্ঠস্বর একটু পরিবর্তন। কথাটা কোত্থেকে এসেছে? সেই দিকে তাকাতেই দেখি আমার বেডে একটা ছেলে শুয়ে আছে। কেমন চেনা চেনা লাগছে। অস্ফুট স্বরে বলেই ফেললাম, লদ্দুল ভাইয়া। আবার লদ্দুল ভাইয়া? রোদ্দুর? এখনো তো ল আর র পরিবর্তন হয় নাই। হুম, আমি ঠিকই ছিলাম, এটা রোদ্দুর ভাইয়া। রোদ্দুর ভাইয়া এবার উঠে বসলো। পরিবর্তন হয়েছে অনেকটা, খুব সুন্দর হয়ে গেছে। সে তো আগে থেকেই সুন্দর ছিল। বাহ হুড়বুড়ি, তুই তো সেই লোভনীয় হয়ে গেছিস রে। সে শ্বেতের সাথে হুড়ার নেই, চুলগুলো ছাড়া সবকিছু পরিবর্তন হয়ে গেছে। মন্দ নয়, তাক লেগিয়ে দিয়েছিস আমাকে। ইস, আরো আগে তোকে দেখা উচিত ছিল, ভুল হয়ে গেছে রে। এইবার বিয়ে করা যায়, কি বলিস? রুদ্দুর ভাইয়া থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালাম। তার ছেলের একটা হাসি দিয়ে বললাম, না লদ্দুল ভাইয়া, তোমাকে আর আমি বিয়ে করব না। তখন তো বাচ্চা ছিলাম, একলা ছিলাম, মা বাবাকে হারিয়ে এতিম ছিলাম। কি করেছো তুমি? সেই আমাকে ফেলে চলে এলে শহরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তোমার তো আমিকে তখন চাই নাই। তুমি বিলাসিতা চেয়েছো, নাম চেয়েছো, সব পেয়েছো। আমার যা দরকার ছিল আমি তো পাইনি। তাই আমি গন্তব্যে এখনো পৌঁছাইনি। পৌঁছে যাব শীঘ্রই, চলে যাব। রদ্দুর ভাইয়া উচ্চস্বরে হাসতে লাগলো, বলল, ও তাই নাকি? চলে যাবে? সত্যি চলে যাবে? তা কোথায় যাবি? কোথায় তোর গন্তব্য? এই শহরটাই আমার, আন্ডারওয়ার্ল্ডটাই আমার। আমি রাজ করি, রাজার রাজ্যে রাজার থেকে গায়েব হয়ে যাবে? ফানি, ভেরি ফানি। উপস, দুনিয়ার কোন জায়গায় লুকাবি? সে জায়গায় তো আমায় পাবে। বোকা হুড় পড়ে আমার। এই বলে শীষ বাজাতে বাজাতে চলে গেল। খুব রাগ হচ্ছে রদ্দুর ভাইয়ার উপর। পরিবর্তন হলো না আর। সন্ধ্যা অনেক আগেই হয়েছে। নিচে যাচ্ছি নাস্তা খেতে। নিচে নামতেই হচ্ছে আমাকে দেখে একজন মধ্যবয়সী আন্টি বলল, উনি কথাটা শেষ করতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি খুব কষ্টে মুখে একটা হাসি ফুটালাম। মনে মনে ভাবছি, এমন ঠোঁটকাটা মহিলাও আছে পৃথিবীতে। চাচি হেসে উঠল, বলল, রিনা, তুইও না? তুই ওরে চিনিস না? ও আমার ঘরের লক্ষ্মী, আমার দেবরের মেয়ে হুর। এগুলো বলতে বলতে চাচি আমায় নাস্তা দিয়ে গেল। ও, তার মানে উনি রদ্দুর ভাইয়ার খালা। খাচ্ছি আর মনে মনে এইগুলোই ভাবছিলাম। আর আশেপাশে তাকিয়ে তাকে দেখছিলাম না, রদ্দুর ভাইয়া নেই। এর মধ্যেই কলিং বেলটা বেজে উঠল। চাচি গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই হন হন করে রদ্দুর ভাইয়ার সাথে একটা মেয়েও এলো। এসেই দৌড়ে চাচিকে জড়িয়ে ধরলো। সাথে 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 মধ্যবয়সী একজন মহিলা ও পুরুষ ঢুকলো। কথাবার্তায় বুঝতে পারলাম ওনারা রদ্দুর ভাইয়ার মামা মামি আর মেয়েটা মামাতো বোন। সোফায় বসে বসে তাদের কাণ্ড দেখছি আর খাচ্ছি। আমি নুডলস খেতে ভালোবাসি, তাই সবসময় আস্তে আস্তে অল্প অল্প করে খাই, যেন খুব সহজেই তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। হঠাৎ রদ্দুর ভাইয়া এসে হাতের নুডলসের বাটিটা নিয়ে নিল নিজের কাছে। আমার এত খাবার সেও খাচ্ছে। আমার নুডলস ভাবতেই কান্না চলে এলো। আশেপাশে খেয়াল নেই। এখন আমার সম্পূর্ণ ধ্যান রদ্দুর ভাইয়ার উপর। বললাম, লদ্দুল ভাইয়া, ও লদ্দুল ভাইয়া, আপনি আমার নুডলস কেন খেয়ে নিচ্ছেন? এটা তো আমার। আপনারটা চাচি আলাদা করে রেখেছে তো। রদ্দুল ভাইয়া আমার দিকে একবার তাকিয়ে আবারও খাওয়ায় মন দিল। আমার 10 মিনিটের খাবার মিনিটেই শেষ করে দিল সে। অনেক মজা রে তুই লুটিসগুলো। এখন থেকে না না, সারাটা জীবন তোর যা সেটাই আমার, তাই তোর এই লুডুসটাও আমার। বলল, আবারও আমায় পচাচ্ছে। নাক মুখ কুচকে বললাম, ওটা লুডুস নয় লদ্দুল ভাইয়া, ওটা নুডলস। তোমার কারণে নুডলস কোম্পানি পানিতে ডুবে মারা যাবে। রদ্দুল ভাইয়া হাসতে শুরু করলো, বলল, আইসে আমাকে শুদ্ধ ভাষা শেখাতে। তুই নিজে তোমার নামটা ঠিক করে বলতে পারিস না। আগে ঠিক করে বল, তারপর আমি লুডুসকে।
হঠাৎ রোদ্দুর ভাইয়ার মামাতো বোন কথার ভেতর ঢুকলো। বাদ দে, কেউ নয়, যা ফ্রেশ হতে যা। মা, এরা তো কতক্ষণ ধরে এলো, এদের রুমটা দেখিয়ে দাও। রোদ্দুর ভাইয়ার কথায় আর কষ্ট পেলাম না। কেন পাবো? তাকে তো আমি কবেই ভুলিয়ে দিয়েছি মন থেকে। তবে কোনো এক জায়গায় কষ্ট হচ্ছে, কিন্তু কেন জানি না, আমি জানতেও চাই না। চুপচাপ দাদির কাছে গিয়ে বসলাম আমি। রোদ্দুর হুড়ির কার্যকলাপ দূর থেকে আর চোখে দেখছেই। মুচকি হেসে বলল, আগে থেকে জানতাম তুই হুর রোদ্দুরে চোরপালি। এখন তোর মনের গভীরে আমার জন্য ভালোবাসাটাকে বের করতে হবে, যার প্রথম ধাপ তুই এ বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে আমার রাজ্যের হুর পড়ে। মিনিট 5 পর উপর থেকে ওই মেয়েটা চিৎকার শোনা যাচ্ছে। কি হয়েছে বুঝতে না পেরে দৌড়ে সবাই উপরে গেলাম। ও মা, এই মাইয়া আমার রুমের সামনে কি করছে? আমি ভ্রু কুঁচকে তাকালাম মেয়েটার দিকে, তারপর বললাম, আপনি আমার রুমে কি করছেন? রোদ্দুর ভাইয়া বাসায় নেই, কোথায় যেন বেরিয়ে গেল, সাথে তার মামাও ছিল। আমি একবার চাচির দিকে তাকালাম, শান্তভাবে বললাম, আপনি আমার রুম থেকে বের হন, এই রুমটা আমার। আপনাকে যে রুম দেওয়া হয়েছে সেটাই যান। পাশে একটা মহিলা চেঁচিয়ে উঠলো, তাকিয়ে দেখলাম উনি রোদ্দুর ভাইয়ার মামি। বুঝলাম মেয়ের সাথে সাথে ওনারও মাথায় গোবর পড়েছে। মায়ের কথায় মেয়ের মাথায়ও পোকা দৌড়াতে শুরু করলো। মেয়েটা বলল, চাচি কিছু বলবে তার আগে দাদি বলল, এই সেমরি, কারে কি বলছো? ও কে? মানে আমার নাতিন, এ বাড়ির মালিক। আর তুমি মেয়েকে সামলাতে শিখো, আর আমার নাতনির পেছনে যেন না পড়ে। আমার নাতনির রুম যেন নাতনিরই থাকে। এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। দাদি আমার হাত ধরে টেনে তার সাথে নিয়ে গেল। তারপর কি হলো না, মায়েরই কিছুই করতে পারলাম না, জানতে পারলাম না। ধুর ছাই, মার মেয়ের ঘন্টা খানিকও দেখলাম না তাদেরকে। রোহান ভাইয়া আর বড় চাচু এসেছে। আমাকে দেখে দুজন অনেক খুশি হয়েছে। বড় চাচা তো পুরনো স্মৃতি মনে করে আমার জড়িয়ে ধরে কি কত কিছু বলল। সত্যি পুরনো দিনগুলো সুন্দর ছিল। আজ ভাইয়া মা বাবা যদি থাকতো, সকালবেলা চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে গেল আমার। কাল অনেক লেটে ঘুমিয়েছিলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়ালাম, নিজের চুলগুলো মুছতে ছিলাম মনের আনন্দে। আজ তো গায়ে হলুদ রোহান ভাইয়ার, দারুণ হবে সবকিছু। সকাল থেকে সবাই কাজে লেগে পড়েছে মন দিয়ে। সন্ধ্যায় আমরা মেয়ের বাড়ির গায়ের হলুদ নিয়ে যাব, আর পরের দিন তারা আমাদের এই বাসায় হলুদ নিয়ে আসবে, আর তারপর বিয়ে। এগুলোই ভাবছিলাম, হঠাৎ হাতের কবজি ধরে কেউ একজন টান দিল। আচমকা টানে আমি উপরে কারো বুকের উপর পড়লাম। যে কি হয়েছে ব্যাপারটা এখনো বুঝতে পারিনি আমি। মাথা উঁচিয়ে দেখি রোদ্দুর ভাইয়া, চোখগুলো টকটকে লাল, আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে সে। হাতের কবজিটা এখনো ব্যথা করছে, ধরে রেখেছে জোরে খুব। রোদ্দুর ভাইয়া তার বুক থেকে সরিয়ে টেনে রুমের ভেতর নিয়ে গেল। আমি এখনো বুঝতে পারছি না কি হয়েছে। হঠাৎ রোদ্দুর ভাইয়া আমার রুমে কেন? রোদ্দুর ভাইয়ার হাত থেকে ছোটার জন্য চেষ্টা করতে লাগলাম। আমি বললাম, আমার ছাড়ুন রোদ্দুর ভাইয়া, আমার ব্যথা লাগছে। আমাকে এত জোরে হাত ধরে রেখেছেন কেন আপনি রোদ্দুর ভাইয়া? ছাড়ুন না আমায়। হঠাৎ রোদ্দুর ভাইয়া আমার হাত ছেড়ে মুখটা হাত দিয়ে চেপে ধরে বলল, তুই কি এখনো বাচ্চা রয়ে গেছিস? নিজের শরীর দেখাতে ভালো লাগে তাই না? নে, আমাকেও দেখা। এ বলে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। আমি খাটে উপচে পড়লাম, মুখ উঁচিয়ে। ওঠার আগেই রোদ্দুর ভাইয়া আমার হাত দুটো খাটের সাথে চেপে ধরলো। বললাম, রোদ্দুর ভাইয়া আপনি কি করছেন? ছাড়েন আমায়, কেউ আসলে বাজে বলবে। আপনাদের ছেলেদের 7 খুন মাপ, আর আমরা মেয়েরা প্রকাশ করলেও দোষ, যত ঘোষ নন্দ দোষ। রোদ্দুর ভাই আমার জামাটায় হাত দিয়ে বলল, জানিস হুর পড়ে
এক হাতে তালি বাজে না। এই দেখ, এখন তুই দোষ করছিস দেখি আমি এখন সুযোগ পেলাম। জামা পরিস, অন্য পরিস না। কেন রে, তোর কি নাগরের অভাব পড়েছে? তা তুই চাইলে আমিও তোর অভাব পূর্ণ করে দিতে পারি। আফটার অল আমি একজন ইয়াং ছেলে। রুদ্র ভাইয়ের কথায় যতটা লজ্জা পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। আমি আর যাই হোক কখনো নিজের শরীর জামা কাপড় চরিত্র নিয়ে কথা শুনবো ভাবতে পারিনি আমি, তাও তার কাছে যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। রুদ্র ভাইয়ের কথা আমি নিজের দিকে তাকালাম, চেয়ে দেখলাম আমার ওড়না নেই। রুদ্র ভাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। এটা সহ্য করতে না পেরে সেখানেই ডুকরে কান্না করে দিলাম। রুদ্র ভাই আমার হাত ছেড়ে মুখটা চেপে ধরে বলল, এই ন্যাকা কান্না কখনো আমার সামনে করবি না। আর হ্যাঁ, দোষ করবি আর ন্যাকা কান্না জোরে বসবি। আমার সামনে আজ ছেড়ে দিয়েছি, ভবিষ্যতে ছাড়বো না। এটা আমার বাসা, এখানে আমার সম্মান জুড়ে আছে। তাই তোর এই শরীর দেখাতে ইচ্ছে হলে বলিস, অন্ধকার গলিতে দিয়ে আসবো। নোংরা। হন হন করে চলে গেল। রুদ্র ভাইয়া যেতেই অশ্রু গড়িয়ে পড়লো আমার। এই রুদ্র ভাইয়া এমন কেন? সে কেন বুঝতে পারে না আমায়? সে কি জানে না আমি কেমন? কেন কেন রুদ্র ভাইয়া কেন আমাকে আপনি এতটাই অবহেলা কেন করেন? কান্নায় ভেঙে পড়লাম। হঠাৎ নিচে চিল্লাচিল্লি শব্দ শোনা গেল। চোখের পানি মুছে দৌড়ে বারান্দায় গেলাম। দেখলাম বাগানের সব লোক জড়ো হয়ে গেছে। কি হয়েছে উপর থেকে বুঝতে পারছি না আমি। তাড়াতাড়ি ওড়নাটা শরীরে পেঁচিয়ে নিয়ে নিচে নামলাম। নিচে নামতেই কয়েকজন লোক বলাবলি করছে, একটা মেয়ের জন্য একটা ছেলে কতটা পাগল হলে মারপিট করে, আর সে যদি এই শহরের মাফিয়া হয় তাহলে তা কতটা ভয়ঙ্কর। লোকগুলোর কথা ইগনোর করে আমি বাগানের দিকে গেলাম। আমি যেতে যেতেই দেখলাম কালো কোট পরা কতগুলো লোক একটা ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে। বাড়ির কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ। আমি দাদির দিকে এগিয়ে গেলাম, ফিসফিস করে বললাম, কি হয়েছে? আমার এই ফিসফিস কথা ও রুদ্র ভাইয়ের চোখ এড়ায়নি। রুদ্র ভাইয়া আমার দিকে রাগী চোখে তাকিয়ে চিৎকার করে বলল, এখানে কি সার্কাস চলছে? সবাই জড়ো হয়ে গেছো? আর 2-1 মিনিট এখানে যদি কাউকে দেখি, এখানে পুঁতে ফেলবো সবাইকে। তাছাড়া বাড়ির মেয়েরা সবাইকে আমি আবারও সাবধান করে দিলাম। বলেই হনহন করে চলে গেল একটা গাড়ি নিয়ে। তোমার ছেলে আবারও কারো রক্তে লাল হতে যাচ্ছে। আর ছেলেটির কি অবস্থা হবে জানি না, জানি না। মাথায় হাত দিয়ে চেপে ধরে বাড়ির ভেতর দিকে চলে গেল। আমি কাউকে জিজ্ঞেসও করতে পারছি না আসলে হয়েছেটা কি। সবার মুখ অনেকটাই গম্ভীর। আমিও আমার সাথে হওয়া ঘটনাটা কাউকে শেয়ার করলাম না। হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছি, হঠাৎ করে আমার সামনে রুদ্র ভাইয়ার মামাতো বোন মায়রা দাঁড়ালো। মায়রা আপুকে দেখে আমি একটা সৌজন্যবোধ হাসি দিলাম। আমি হ্যাঁ বোধক মাথা নাড়লাম। আমি একটা জোরপূর্বক হাসি দিয়ে বললাম, যা হয়েছে হয়েছে, আমি জানতে চাই না। এই মায়রা আপু সুবিধার না, যদি তিলকে তাল বানিয়ে দেয়। আমি বরং পরিস্থিতি শান্ত হলে দাদি থেকে জেনে নিব। আমি সাইড কেটে মায়রা আপুর সামনে থেকে যাওয়ার সময় হঠাৎ মায়রা আপু বলল, পা দুটো থমকে গেল। রুদ্র ভাইয়া ভালোবাসে? সত্যিই ভালোবাসে সে মায়রা আপুকে? হয়তো। আমার কিশোরী বয়সের আবেগ তো তার কাছে কখনো মূল্যই ছিল না। ঠিকই তো আছে, মায়ের আপু কি সুন্দর, শহরে থাকে, কথাবার্তা স্টাইল আলাদা তার। রুদ্র ভাইয়ার জন্য পারফেক্ট একদম। হঠাৎ মায়ের আপু বলল, তার কথায় ধ্যান ভাঙলো। তার দিকে তাকালাম আমি, চোখগুলো থেকে কখন যেন অশ্রু গড়িয়ে পড়লো। আমার দিকে তাকিয়ে মায়ের আপু বাঁকা হাসি দিল। আমি বললাম, না না, কি ভাববো, তুমি কি ভাবার মতো কিছু বলেছো? আর রুদ্র ভাইয়া তোমাকে ভালোবাসে সে তো ভালো কথা, আমাকে কেন বলছো? আমাকে না বলে বড় চাচা চাচিকে বলো, তারা তোমাদের বিয়ে করিয়ে দেবে। শেষের কথাটা বলতে কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল আমার। মায়ের আপুকে আর কোনো কথার সুযোগ না দিয়ে আমি আমার রুমে চলে এলাম। অন্যদিকে মায়রা হুরের কথার সাথে না পেরে হেরে গেল। তবে হেরে গিয়েও সে জয়ের হাসি দিল। মনে মনে বলল, 3টা বেজে গেছে, গায়ে হলুদের জন্য সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়েছি। হলুদ শাড়ি পরেছি। আমি নিচে নামতেই রুদ্র ভাইয়াকে দেখলাম। আমার দাদি আমাকে দেখে খুশিতে আত্মহারা, সবাই প্রশংসা করলো। এছাড়া আজ রুদ্র ভাইয়ার খালাতো বোন ইরা আপুর সাথে আমার বন্ডিংটাও খুব ভালো। সেই আমায় সাহায্য করেছে সাজতে আর শাড়িটা পরতে। রুদ্র ভাইয়া হঠাৎ বলল, দাদি, মা, বাবা, তোমরা চলে যাও, আমার কিছু কাজ আছে। আমি আমার সাথে হুরকে নিয়ে আসবো, যাও।
রোদ্দুর ভাইয়া যাও বলতে নিবে সবাই মাথা নাড়িয়ে চলে গেল, যেন রাজার আদেশ প্রজারা অক্ষরে অক্ষরে পালন কর। আমার কথা, আমার ওপিনিয়ন কেউ শুনলোও না, যে আমি রোদ্দুর ভাইয়ের সাথে কি থাকবো বা থাকবো না, শুনলোই না কেউ। হঠাৎ করেই রোদ্দুর ভাই আমার হাতটা ধরলো, বলল চল আমার সাথে, বলেই আমার হাত টেনে নিয়ে গেল। বাধ্য হয়ে রোদ্দুর ভাইয়ার পিছু পিছু গেলাম। এক পর্যায়ে রোদ্দুর ভাইয়া আমাকে আমার রুমের ভেতর নিয়ে এলো, এনে বলল, শাড়িটা চেঞ্জ করে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। কথাটা শুনে চমকে রোদ্দুর ভাইয়ার দিকে তাকালাম। অস্ফুট স্বরে বললাম, শাড়ি চেঞ্জ করবো মানে? হ্যাঁ, শাড়ি চেঞ্জ করে আয়। বিয়ের গায়ে হলুদে এরকম রকমের সাজে কোমর শরীরের ভাঁজ দেখে যেতে হবে না। তোর রুমে আমি গাউন রেখে এসেছি, যা ওটা পরে আয়। আমি রোদ্দুর ভাইয়ার কথায় অবাকের শীর্ষে পৌঁছে গেলাম। বললাম, আমি কেন শাড়ি চেঞ্জ করব? আপনার কথায় কে আপনি? আপনাকে তো আমি এই অধিকার দেইনি। আমার শরীর, আমি যাকে খুশি তাকে। কিছু বলার আগেই রোদ্দুর ভাই আমার শাড়িটা এক টান দিল। টান সামলাতে না পেরে ঘুরে খাটের উপর পড়ে গেলাম। আমার বুকে শাড়ির আঁচলটুকু নেই, আমার আঁচলটা রোদ্দুর ভাইয়ার হাতে। রোদ্দুর ভাইয়া আমার দিকে আমার আঁচলটা ছুঁড়ে মেরে বলল, এখন নিজ ইচ্ছায় গিয়ে মিনিট 5-এর মধ্যে শাড়িটা পাল্টে আসবে। এর চেয়ে বেশি দেরি হলে আমি এসে নিজ হাতে, বাকিটা তুই বুঝতে পারছিস। রোদ্দুর ভাইয়া চলে গেল। আমি বসে বসে ভাবছি, এটা কি করলো রোদ্দুর ভাইয়া? আমি তো তাকে এই অধিকার দিইনি। তাহলে আপনি আপনি আপনার অধিকার অনেক আগেই হারিয়েছেন রোদ্দুর ভাইয়া। আজ ভালো করেননি আপনি, মোটেও না। এর উপযুক্ত শাস্তি আমি আপনাকে দিবই। হঠাৎ রোদ্দুর ভাইয়ার আওয়াজ শুনে হকচকিয়ে উঠলাম। বলল, কি রে, তুই কি চাস আমি এসে তোকে গাউন পরিয়ে দিই? তাছাড়া সারা জীবন পড়ে আছে আমাকে নিয়ে গবেষণা করার জন্য। ইস রে, তাড়াতাড়ি করে শাড়ি পাল্টে গাউনটা পরে নিলাম। রোদ্দুর ভাইয়াকে ভরসা নেই, সে যা বলে তাই করে। আস্ত একটা সাইকো সে। দরজা খুলে বাইরে বের হতেই রোদ্দুর ভাইয়ার সামনে এসে দাঁড়ালাম। রোদ্দুর ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে সে। আমার রাগ ওঠে তার এই আবাল মার্কা চোখে তাকিয়ে থাকা দেখে। ধ্যাৎ, চুপচাপ তার সামনে থেকে সরে এলাম। অন্যদিকে রোদ্দুরের মাথায় আবার চিন্তার ভাঁজ দেখা গেল। একটা অজ্ঞাত ব্যক্তিকে হুরের ছবি পাঠালো, তারপর ফোন দিয়ে বলল, আমি কি করব? ও এত সুন্দর কেন? শাড়িতে ওকে সত্যি একদম হুরপুরের মতো লাগছিল। আমি তো বহুত কষ্টে কন্ট্রোল করেছি নিজেকে। ওর সেই কোমর। অপর পাশে কিছু বলল, সাথে সাথে রোদ্দুরের মুখে লাল আভা ফুটে উঠল। আমি কি করব? আমি যদি এতটা কন্ট্রোললেস হয়ে যাই তাহলে অন্যরা দেখলে কি হবে? তাই আমি শাড়ি পাল্টে গাউন পরতে বলেছি। কিন্তু তাও ওর সৌন্দর্য একটু প্রভাব ফেলেনি। আর সুন্দরই লাগছে, লোভনীয়। অপর পাশে আবারও কিছু বলল, সাথে সাথে রোদ্দুরের মুখ শক্ত হয়ে গেল। গম্ভীর আর ভয়ঙ্কর হাসি মুখে ফুটে উঠল। বলল, সকালে ওকে থেকে কমেন্ট করা ছেলেটিকে রক্ত দিয়ে আমি হোলি খেলেছি। রক্তের হোলি। ওর চোখ উঠিয়ে নিয়েছে, জিব্বা কেটে দিয়েছে, তবে ক্ষমা চেয়েছে বলে জীবিত ছেড়ে দিছে। আচ্ছা, পরে কথা বলবো। কলটা কেটে দিয়ে হুড়পড়ি বলে তাড়াতাড়ি নিচে নেমে এলো। অন্যদিকে হুর নিচে নামতেই মায়েরার সাথে দেখা হলো। মায়েরা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মায়ের আপু মুচকি হেসে বলল, আমি মায়েরা আপুর দিকে তাকালাম। সত্যি কি আমার খারাপ লাগছে? কিন্তু আমি তো তাছাড়া সবাই বললো আমাকে নাকি সুন্দর লাগছে। ও, এতক্ষণে বুঝতে পারছি উনি আমাকে অপদস্থ করার জন্য এইগুলো বলছে। মনে মনে বললাম, দাঁড়াও মায়েরা বেবি, হুরের সঙ্গে পাঙ্গা দেখাচ্ছি তোমায়, দাঁড়াও। আমি সৌজন্য হাসি দিয়ে মায়ের আপুকে তার জবাব না দিয়ে তাকে সাইড কেটে গাড়ির ফ্রন্ট সিটে বসলাম। মায়ের আপু দ্রুত আমার দিকে এসে ফুঁসে উঠল, বলল, আমি কিছু বলবো তার আগে পেছন থেকে রোদ্দুর ভাইয়া বলে উঠল, মায়েরা, তুই এখানে কি করছিস? তোর তো এখন ওই বাড়িতে থাকার কথা ছিল, তাহলে? মায়ের আপুকে কথা না বলতে দিয়ে বড় চাচি বলল, রোদ্দুর, ওই গাড়িতে সিট ছিল না, তাই আমি মায়েরাকে তোদের সাথে যেতে বলেছি। রোদ্দুর ভাইয়া চোখ মুখ কুঁচকে ফেললো, বলল, মায়েরা, চুপচাপ গাড়ির পেছনে বস।
মায়ের আপুকে দেখে আমি 32 পাটি দাঁত বের করে হেসে দিলাম। মায়ের আপু রেগে পেছনের সিটে বসলো। রোদ্দুর ভাইয়া গাড়িতে উঠে বসলো। হঠাৎ করেই আমার দিকে ঝুঁকে পড়লো। আমি ভয়ে চোখ মুখ কুঁচকে ফেললাম। মিনিট দুয়েক পর চোখ খুলে তাকালাম। রোদ্দুর ভাইয়া আমার দিকে নিভু নিভু চোখে তাকিয়ে বলল, আজব মেয়ে মানুষ, নিজেদের কি যে ভাবে যেন আমি বাঘ, তাকে গিলে খেয়ে ফেলবো। হ্যাঁ, রোদ্দুর ভাইয়ার কথা মায়ের আপু হেসে উঠে বলল, ওহ কাম অন রোদ্দুর, এসব সোকল্ড মেয়েদের পাল্লায় কেন নিজেকে জড়াচ্ছ? বাদ দাও তো, গাড়িতে উঠে বসলেই হয় না, বেল্ট ইউজ করতে হয়। গেও মেয়ে কোথাকার, এটাও জানে না। আমি রোদ্দুর ভাইয়ার দিকে তাকালাম। কেন তাকালাম আমি জানি না, কিন্তু আমি আশা করেছিলাম রোদ্দুর ভাইয়া আমার পক্ষ হয়ে কিছু বলবে, কিন্তু বরাবরই আমি আবারও নিরাশ হলাম। রোদ্দুর ভাইয়া কখনোই আমার কথা ভাবেনি, কখনো না। তবে আমি যখন তাকে চেয়েছিলাম সে তখন আমাকে চায়নি। তবে হঠাৎ আজ কেনই বা অধিকার দেখায়? এগুলো ভাবতে ভাবতেই আমরা ছেলেদের বাড়িতে চলে এলাম। মায়ের আপু আগে আগে গাড়ি থেকে নেমে চলে গেল। আমি নামবো তখনই রোদ্দুর ভাইয়া বলল, কখনো অন্যের উপর নির্ভর করবি না, তোর অভ্যাস ত্যাগ কর। এটা আমার বরাবরই অপছন্দের। নিজের জন্য নিজে লড়াই করতে শেখ। এই বলে সেও গাড়ি থেকে নেমে গেল। আমি মনে মনে ভাবলাম হয়তো রোদ্দুর ভাইয়া ঠিকই বলছে, আমাকে আরো পরিবর্তন হতে হবে। গাড়ি থেকে নিচে নামতেই আমি একটু ঘাবড়ে গেলাম। এই মহলটা বরাবরই আমার অপছন্দের। কোলাহল আমি মোটেও পছন্দ করি না। আশেপাশে তাকিয়ে দেখলাম রোদ্দুর ভাইয়া আছে কিনা। না, কেউ নেই এখানে। এত তাড়াতাড়ি গেল কোথায়? আশেপাশে বাকিদের খুঁজছি আর হাঁটছি। হঠাৎই কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। খুব শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়েছি। ধাক্কা খেয়ে ব্যক্তির হাতের ফুলের পাপড়িগুলো আমার উপরে পড়ে গেল। হঠাৎ করে কেউ বলল, কথাটা শুনে চমকে ব্যক্তিটার দিকে তাকালাম আমি। ও মা, সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, হলুদ পাঞ্জাবিতে, দেখতে সেই লাগছে তাকে। এক দেখায় যে কেউ বলবে হিমু। হঠাৎ ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে দিল, চোখের ইশারায় হাত ধরে উঠতে বলল। দূর থেকে এসে রোদ্দুর দেখছিল। দাঁত মুখ খিঁচে দ্রুত এগিয়ে এলো। হুর হাত বাড়িয়ে দিতেই রোদ্দুর হাত ধরে টান দিয়ে নিজের বাহুতে জড়িয়ে নিল। আচমকা রোদ্দুর ভাইয়ার আগমনে থমকে দাঁড়ালাম আমি। রোদ্দুর ভাইয়ার বাহু থেকে একটু দূরে সরে দাঁড়ালাম। ছেলেটা আমার দিকে একবার, তো রোদ্দুর ভাইয়ার দিকে একবার তাকাচ্ছে। অতঃপর রোদ্দুর ভাইয়ার দিকে হাত বাড়িয়ে দিল। মুচকি হেসে বলল, ফুলকন্যা, মাশাল্লাহ। হেই, আমি আমি মেঘালয় শেখ। রোদ্দুর ভাইয়াও সজনে হাসি দিয়ে হ্যান্ডশেক করলো, বলল, আমি দিগন্ত রোদ্দুর চৌধুরী। তোমার পরিচয়টা যদি দিতে, ফুলকন্যা। রোদ্দুর ভাইয়া আমাকে কোনো কথা বলতে না দিয়ে নিজেই বলল, ও ফুলকন্যা নয়, ওর নাম ফারিয়া আনান হুর। ছেলেটাকে হঠাৎ একটা পিচ্চিয়ে এসে বলে, তোমাকে বাবাই ডাকছে, চলো চাচু। ছেলেটা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, আবারও দেখা হবে। এই বলেই চলে গেল। রোদ্দুর ভাইয়া আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না সে এইভাবে কেন তাকিয়ে আছে। দেখ, তোর কি চোখ নেই? তুই কি কানা? যেখানে সেখানে পড়ে যাস, ইডিয়েট। চল আমার সাথে, এর শাস্তি তোকে পরে দিব। আমার কি দোষ? আপনি তো আমাকে রেখে উধাও হয়ে গিয়েছিলেন। এখন আমার সাথে চুপচাপ চল, নয় শাস্তি কিন্তু এখনই দিব। বাধ্য হয়ে চুপচাপ রোদ্দুর ভাইয়ার পিছু চললাম। হলুদের অনুষ্ঠান আজ শেষ। রোদ্দুর ভাইয়া আমাকে সেই যে দাদি আর বয়স্কদের মাঝে বসিয়ে রেখে গেছে, সেখানেই ছিলাম আমি। আসলে ছিলাম না, বাধ্য হয়ে আছি। যাওয়ার আগে আমায় থ্রেড দিয়ে গেছে, এখান থেকে উঠলেই খবর আছে আমার। এমনিতেই আমার এরকম কোলাহল পছন্দ না। আমার বিয়েতে কখনো আমি অনুষ্ঠান করব না। নির্জনে কয়েকজনকে সাক্ষী রেখে ধুম করে বিয়ে করে ফেলবো আমি। এগুলো ভাবতে ভাবতে কখন যে চেয়ারে বসে টেবিলের উপর ঘুমিয়ে গেছি আমার খেয়ালই নেই। অন্যদিকে রোদ্দুর তার হুরপরির কার্যকলাপে অবাক হয়ে গেল। সেই কৈশোরের হুরের মতো সত্যিই তার হুরপরি তার কথার খেলাপ করে নাই। রোদ্দুর হুরের দিকে এগিয়ে এলো। দাদি মুচকি মুচকি হাসছে। দাদির দিকে ঝুঁকে বলল, বড় বউ, ঠিক মতো বাসে চলে যাও। আমি আবার ছোট বউকে নিয়ে এক জায়গায় যাব। আমার সতীনের খেয়াল রাখিস, যা ওরে নিয়ে যা। ও আবার এরকম পরিবেশ পছন্দ করে না। আর শোন, আমার নাতনিটা অনেক পরিবর্তন হয়ে গেছে রে। আমি আছি কি করতে?
ওকে রোদ্দুরে চোরাবলি হতেই হবে। রোদ্দুরের ঘুমন্ত হুরকে সবার সামনে পাজা কোলে তুলে রোদ্দুর ঘুমন্ত হুরকে সবার সামনে পাজা কোলা করে তুলে নিল। সবাই এদিকে তাকিয়ে আছে। রোদ্দুর বিজয়ের হাসি দিয়ে গাড়ির দিকে পা বাড়ালো। কেউ একজন দূর থেকে আর চোখে এগুলো সব দেখছে। ভুরু কুচকে মনে মনে বলে, না, এটা হতে পারে না। রোদ্দুর ঘুমন্ত হুরকে গাড়ির ফ্রন্ট সিটে খুব যত্ন করে রাখলো, যেন একটু 19-20 হলেই অনেক বড় ক্ষতি হয়ে যাবে, খুব মূল্যবান জিনিস হারিয়ে যাবে। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, তুমি কোথায় যাচ্ছ রোদ্দুর? রোদ্দুর পিছন ফিরে তাকালো না। কণ্ঠ শুনে বুঝতে পারল এটা মায়েরা। গাড়ির ড্রাইভ সিটে বসতে বসতে বলল, গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে ঠিকঠাক মতো বাসায় নিয়ে যাস। এই বলেই গাড়িটা চলে গেল। মায়েরা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। হঠাৎ মায়েরা ঘাড়ে কারো হাতে স্পর্শে চমকে উঠল। পাশে ফিরে তাকাতেই মায়েরার মুখে রাজ্যের উপর পড়া খুশি উপচে পড়ল। পাশ ফিরে তাকাতেই মায়েরার মুখে রাজ্যের উপচে পড়া খুশি ফুটে উঠল। মায়েরা ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ল। অনেকক্ষণ মনে হয় ঘুমিয়েছি, আর মোড়া ভেঙে জেগে উঠলাম আমি। ঘুমের রেশ এখনো কাটেনি। চোখ বুজে দুই হাত দুই দিকে প্রসারিত করতে হঠাৎ একটা ঝাঁকে খেলাম। হঠাৎ ঝাঁকে খেয়ে ভয় পেয়ে গেলাম। চোখ মেলে তাকাতেই নিজেকে গাড়িতে আবিষ্কার করলাম। মনে হয় আমি কিডন্যাপ হয়ে গেছি। আমি আর আশেপাশে তাকাইনি, হাত দিয়ে দুই চোখ বন্ধ করে দিলাম জোরে এক চিৎকার, বাঁচাও বাঁচাও, আমি কিডন্যাপ হয়ে গেছি, কে কোথায় আছো? আজও আছো কেউ? বাঁচাও। হঠাৎ মাথায় একটা টোকা খেয়ে আমার চিৎকার বন্ধ হয়ে গেল। পাশ থেকে বলল, বাঁচাও বাঁচাও, দে চিৎকার, গলা ফাটিয়ে চিৎকার দে। এই নির্জন এলাকায় আমি আর তুই ছাড়া কেউ নেই। ও সরি, প্রকৃতি পশু পাখি আছে। এখন তুই চিৎকার কর। তোকে এখন আমি মায়ের টুকরো টুকরো করে ফেললেও কেউই বাঁচানোর মতো নেই। কথাটা তো রোদ্দুর ভাইয়ার। কথাটা শুনেই চমকে পাশে তাকালাম। বাপ রে, ওনার হাত কত শক্ত! মাথায় টোকাটা তো দিছে, কিন্তু ঝিমঝিম করছে এখনো। রোদ্দুর ভাইয়াকে দেখে বললাম, আপনি এখানে কি করে এলাম? আমি এখানে, আমরা তো বিয়ের মহলে ছিলাম, তাই না? রোদ্দুর ভাইয়া 32 পাটি দাঁত বের করে হেসে বললেন, এই মা, তুই বুঝে ভুলে গেলি? তুই আর আমি হেঁটে হেঁটে তো এখানে এলাম, তুই কবে ভুলাক্কার হলি? এটা বলেই গাড়ি থেকে বের হয়ে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, আমি কখন রোদ্দুর ভাইয়ের সাথে হেঁটে এখানে আসলাম? হঠাৎ মনে পড়লো আমি তো ঘুমিয়েছিলাম। উনি আমার ঘুমের সুযোগ নিয়েছে। খুব রাগ উঠলো। দ্রুত আমিও গাড়ি থেকে নামলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম নির্জন একটা এলাকা। জ্যোৎস্না স্নাত রাত। হঠাৎ পানির কলকল শব্দ শুনলাম। শব্দটা অনুসরণ করে তাকাতেই দেখি রোদ্দুর ভাইয়া তীর বরাবর বালুর চরে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। আমার কাছে দৃশ্যটা খুব সুন্দর লাগছে। মনে মনে রোদ্দুর ভাইয়ার উপর থাকা রাগগুলো যেন এই নদীর কলকল মুখরিত পানিতেই ধুয়ে গেল। মনটা খুব শান্ত লাগছে এখন। কোলাহল ছেড়ে এখানে নিজেকে পরিপূর্ণ লাগছে আমার। চুপচাপ রোদ্দুর ভাইয়ার দিকে হেঁটে গেলাম। আমিও জুতা খুলে নদীর তীরে বালুর চরের পানিতে পা ভিজিয়ে দাঁড়ালাম। বললাম, তোমাকে অনেক ধন্যবাদ রোদ্দুর ভাইয়া। আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে একটা ছন্দ বললাম, আমি তোমাকে হারাতে চাই না। শত লোকের মাঝখানে চলো দুজন মিলে মিশিয়ে যাই রৌদ্র মেঘের আধারে। মায়াবতী আমি তোমার অপেক্ষাতে। গোধূলি বেলায় তোমার হাতে হাত রেখে হাঁটবো একসাথে। নদীতে উঠেছে ঢেউ, শন শন বাতাসে। বৃষ্টি বিলাসের সময় এসেছে রিমঝিম ধারাতে। লক্ষ্য কি করেছ? জবিনের বুকের রঙ্গ খেলায় ব্যস্ত সবাই। চলো দুজন মিলে নতুন ধারায় প্রাণের সৃষ্টি ছড়াই। রোদ্দুর ভাইয়া মুচকে হেসে আমার দিকে তাকালো, তারপর নদীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোর কি দাদুর বলে রোদ্দুর চোরাবলির কথা মনে আছে? নিমেষেই মনটা খারাপ হয়ে গেল আমার। হঠাৎ অশ্রু চোখে এসে হানা দিল। ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই রোদ্দুর ভাইয়া আমার হাত ধরে ফেললো। বলল, প্রশ্ন এড়িয়ে যাওয়া আমার পছন্দ নয়। তোর আমার সম্পর্কে এসব আগে থেকে জানার কথা। চোখের পানি মুছেই বললাম, আপনি আপনার অনেক স্বভাব পরিবর্তন করেননি, ভালো লাগলো। জানো রোদ্দুর ভাইয়া, আমি না দাদুর বলা সেই
লদ্দুরের চোরাবালির কাহিনীতে চোরাবালি হতে চাইতাম, যেন আমি লদ্দুলকে চোরাবালিতে আটকে রাখতে পারি। কিন্তু জানো তো, আমি বরাবরই ভুল ছিলাম। লদ্দুল দিনের শুরুতে ফিরে আসে, সন্ধ্যায় আঁধার হলেই হারিয়ে যায়। আবার কত বোকা আমি। রোদ্দুর ভাইয়ের হাতটা আলগা হতেই আমি দ্রুত স্থান ত্যাগ করে গাড়িতে বসলাম। মিনিট 5 পর রোদ্দুর ভাই এলো। গাড়ি ইউটার্ন করে চালাতে শুরু করলো। ভ্রমণ পথে দুজনের একজনের মধ্যে আর কোনো কথাই হলো না। বাড়ির সামনে আসতেই গাড়ি থেকে নামার উদ্দেশ্যে পা বাড়াতেই রোদ্দুর ভাইয়া বলল, হুর অনার অর্থ জানিস? গাড়ি থেকে না নেমে রোদ্দুর ভাইয়ার দিকে তাকালাম। আজ রোদ্দুর ভাইয়ার মুখটা খুব মলিন, বুকটা ধক করে উঠল। অজানাই কষ্ট হচ্ছে আমার। কিন্তু কেন? আমি তো সেই রাস্তা কবেই ছেড়ে চলে এসেছি। আজ তবে আবার এই একই অনুভূতি কেন? অননা অর্থ এটা রৌদ্রোজ্জ্বল দিনের মেঘে ছায়া। রোদ্দুরের চোরাবালি গল্পে তুই চোরাবালি হতে চাইতে, কিন্তু বাস্তবিক অর্থে তুই সেই মেঘের ছায়া যে চোরাবালি হতে চাইতো না, বরং তুই চোরাবালি। এত সোজা প্রশ্নটা তুই বুঝতে পারলি না? রোদ্দুর কিন্তু গভীর লম্বা রাত শেষে ঠিকই তার চোরাবালির কাছে ফিরে আসে। মলিন চেহারাটা আর নেই রোদ্দুর ভাইয়ার মুখে, বাঁকা হাসি ফুটে উঠল। মানে আমি তার কথায় ফেঁসে গেছি? দ্রুত গাড়ি থেকে নেমে বাড়ি থেকে ছুটে যাচ্ছি। রোদ্দুরের মুখে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। হবে না কেন? কাল অনেক দেরিতে ঘুমিয়েছি। কিছুতেই রোদ্দুর ভাইয়ের বলা কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি না। সত্যিই তো, রোদ্দুর চোরাবালিতেই অন্ত হয়। এগুলো ভাবতে ভাবতে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা করার উদ্দেশ্যে হাঁটা দিলাম। তিরিং বিরিং করে লাফাতে লাফাতে যাচ্ছি। জানি না আজ মনে কেন খুশি খুশি লাগছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। মায়েরা আপু খাচ্ছে, তার পাশে তার মা বসে আছে। ড্রয়িং রুমে হাজির হতেই মায়ের আপুর মা বলল, আমি একটু অবাক হলাম বটে। আমাকে যে রোদ্দুর ভাইয়া নিয়ে গিয়েছিল তা এই মহিলা জানলো কি করে? থাকবে, জানলে জানতেই পারে। হয়তো রোদ্দুর ভাইয়া কাউকে বলে গিয়েছিলেন, অথবা তাকেই। বড় মানুষের কথার জবাব দিতে হয়, তবে স্থানটা কোথায় ছিল তা তো জানি না। কি বলবো? মুখ ফসকে বলেই ফেললাম, রুদ্র ভাইয়ের গুরুত্বপূর্ণ কাজ ছিল, তার সাথে করে নিয়ে গিয়েছিল। মায়ের আপু ভ্রু কুচকে তাকালো, বলল, তোমার মতো গেও ভূত মেয়েকে কেন রোদ্দুর সাথে করে নিয়ে যাবে? তাছাড়া তুমিই কেন, অন্য কেউ নয় কেন? এর আগেই চাচি এসে গেল। চাচি আসতেই মা ও মেয়ে দুজনেই চুপ হয়ে গেল। এই, তোমাদের মাঝে কি নিয়ে চিল্লাচিল্লি হচ্ছিল? আর হুর মামুনি, তুমি দাঁড়িয়ে আছো কেন? এখনো তো মনে হয় খাবার খাও নাই। আচ্ছা বিয়ে বাড়ি আমি কয় দিক থেকে সামলাবো বলবে? মায়ের আপুর আম্মু আমার মাকে নিয়ে কথা বলছে, আমার মাকে বাজে বলছে, বকা দিয়েছে। সে কিভাবে পারলো? চোখের পানি মুছে উপরের দিকে দৌড়ে রুমে চলে গেলাম। চাচি ভ্রু কুচকে তাকালো, বলল, তোমরা কি কিছু হুরকে বলেছো? এমন সময় রোদ্দুরের খালাতো ভাই রাজু বলল, মামি আর মায়েরা ওরে বকেছে। তোমরা কি করেছো? রোদ্দুর জানতে পারলে এখন কেলেঙ্কারি হয়ে যাবে। আর যাই হোক, রোদ্দুর হুরের কান্না সহ্য করতে পারে না। হঠাৎ রোদ্দুর বলে উঠল, কি হচ্ছে হুরের? রোদ্দুরের মা ইশারায় রাজুকে বলতে সব মানা করেছে, কিন্তু রাজু সব বলে দিল। রোদ্দুর মায়েরা আর তার মামির দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আজ যা করেছেন তো করেছেন, সামনে আর নয়। আমি আর যদি কখনো শুনতে পাই আপনাদের আমি ছাড় দেব না। মা, হুরের রুমে খাবার পাঠাও, আমি দেখছি। মায়েরা হাতে থাকা কাচের গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে ফেললো। কাঁদতে কাঁদতে দৌড়ে রুমে চলে গেল। বোন, তোমার মেয়েকে সামলাও। আমি বুঝতে পারছি ও কেন এরকম করলো। রোদ্দুরকে ও ভালোবাসে। আমিও চাইতাম এক সময় আমার ভাইয়ের মেয়েকে রোদ্দুরের জন্য আনবো, কিন্তু আমি ভুল। রোদ্দুর কারো কথা মানে না, ও হুরের জন্য পাগল। এখনও জল বেশি গড়ায় নাই। মেয়েকে সামলাও।
মামি আর মায়েরা ওরে বকেছে। আজ কাজটা ভালো করেন নাই। হুরের ভাই জানতে পারলে কারোর কথা মানবে না, রোদ্দুরকেও না। আপনাদের দুভাগ করতে 2 মিনিটও ভাববে না। মায়েরার আম্মু ভুরু কুচকে রাজুর যাওয়ার পানে তাকালো, চোখটা বুজে কিছুটা ভাবলো, বিড়বিড় করে বলল, রুমে এসে কান্না করছি। আমি কি এমন বলেছি? তাছাড়া উনি আমার মায়ের সম্পর্কে কি বা জানে? আমার মাকে বাজে মন্তব্য করবে কেন সে? থাকবো না, আমি এখানে থাকবো না। চোখের পানি মুছে কাভারের দিকে এগিয়ে যেতেই পেছন থেকে রোদ্দুর ভাইয়া বলল, এইবারে ছেড়ে চলে যাওয়ার কথা মাথায় আনলে তোর মাথা আমি 2 ভাগ করে ফেলবো, পা কেটে হাতে ধরে দিব। এটা তো তুই জানিসই, আমার কিন্তু মোটের সুবিধার লোক নাই। রোদ্দুর ভাইয়ার কথা শুনে ওখানেই দাঁড়িয়ে গেলাম। পেছন দিকে ফিরতেই নাক রোদ্দুর ভাইয়ার বুক বরাবর লাগলো। মাথা উঁচু করে নাক ডলতে ডলতে বললাম, আপনি এত লম্বা কেন? রোদ্দুর হুড়ের কথায় বাঁকা হাসি দিয়ে ভেঙচি কেটে বলল, আপনি তো লম্বা কেন? এরে হতচ্ছাড়ি, তুই তো মাথা মোটা রে। আমি তো লম্বা না, ঠিক আছে তুই বাটুল। আমি ভ্রু কুঁচকে তাকালাম। কিছু বলতে যাব তার আগেই চাচি খাবার নিয়ে এলো। খাবার দেখতেই আমার নিচে হয়ে যাওয়া ঘটনাটা মনে পড়ে গেল। আবারও কান্না পেয়ে গেল। চাচি দেখে আমাকে টেনে নিজের সাথে জড়িয়ে নিল, বলল, বোকা মেয়ে আমার হুরমামুনি এত বোকা কি করে হলো? লোক কত কিছুই বলে, তাই বলে লোকের সামনে কাঁদতে নেই। লোক তোমাকে হার্ট করবে তোমার কাঁদার জন্য, তুমি কাঁদলে তারা শান্তি পায়। তুমি কি তাদের উদ্দেশ্য সফল হতে দিবে? আমি 2 দিকে মাথা নাড়িয়ে না বললাম। উনি বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল? পাগলি আমার, আর কোনোদিন শুনলে মাইক দেবে কিন্তু। এখন থেকে আমার একটা কথা মনে রাখবে, যেই হোক ভুল কিছু বললে আর করলে প্রতিবাদ করবে না? চাচির কথা শুনে মায়ের মমতা খুঁজে পেলাম। আমি জড়িয়ে ধরে বললাম, অবশ্যই করব। চাচি কাজের তাড়া দিয়ে চলে গেল। আমাকে খেতে বলল। বসে আছি। রোদ্দুর ভাইয়া হাত ধুয়ে আমার খাবার হাতে নিল। খাবারটা মুখ বরাবর ধরতেই আমি ভ্রু কুঁচকে তাকালাম। রোদ্দুর ভাইয়া ইশারায় বলল খেতে। মাথায় একটা বুদ্ধি চেপে গেল। তার জন্যই এমনটা হয়েছে। আমি কেঁদেছি, তাই খাবার মুখে নেওয়ার সময় দিলাম রোদ্দুর ভাইয়ার হাতে এক কামড়। এই ছাড় আমার খুশি, হতচ্ছাড়ি মাথা মোটা ছিটকা দো না। আমি শেষ হয়ে গেলাম রে, আমার হাত, হামা গো, কই তুমি? হেমে ছাড় আমায়। মাথায় দিল একটা টোকা। মাথাটা ঝনঝন করে উঠল। কামড় ছেড়ে দিলাম আমি। কাদা কাদা ফেজে রোদ্দুর ভাইয়ার দিকে তাকালাম আমি। রোদ্দুর ভাইয়ার হাতটা ঝাড়া মেরে বলল, আমি যে কেন তোকে আন্ডারস্ট্যান্ড করতে গেলাম, আমি জানতাম তুই এমনটা করবি। প্রায় তুই এমন করতে আগে। ঝটপট হাত ধুয়ে দাঁড়িয়ে গেল। বলল, তোর মতো রাক্ষসী হতচ্ছাড়িকে আমি খাওয়াবো না। আমি মিটি মিটি করে মাথা উঁচু করে তাকালাম। বলে, এইভাবে তাকিয়ে কি দেখছিস? খাওয়াবো না মানে খাওয়াবো না, কোনো মুহূর্তেই খাওয়াবো না। তুই রাক্ষসী, একটু হলে আমার হাতটা খেয়ে ফেলতে। তোর বাচ্চাগুলো রাক্ষসী হবে। আল্লাহ, আমার যে কি হবে এখন, নিজের হাতে খা। এই গটগট পায়ে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। রোদ্দুর ভাইয়া বের হতেই খুশিতে বাকুম বাকুম করছি। করবো না কেন? ভালো করেছি, অনেক বছরে বদলাও নিয়েছি। শান্তি লাগছে এখন। সন্ধ্যায় বসে আছি রোহান ভাইয়ার পাশে। আজ কনে বাড়ি থেকে লোক আসবে হলুদ দিয়ে। সবাই হলুদ শাড়ি পরেছে, কিন্তু আমি গেউভূত একমাত্র যে 3 পিস পরেছি। পড়তে চাইনি, রোদ্দুর ভাইয়ার আদেশ। উফ, অসহ্যকর। দুনিয়ার সব ফরমায়েশ ওনার আমার উপরেই খাটে। আর চোখে রোদ্দুর ভাইয়ার দিকে তাকাতেই ধরা পড়ে গেলাম। চোখাচোখি হয়ে গেল। লজ্জায় দ্রুত চোখ নামিয়েও অন্যদিকে নিয়ে গেলাম। এই আমি গাধা মানবী এই রোদ্দুর নামক খাটাসটার কাছেই বারবার ধরা খেয়ে যাই। কনের বাড়ির লোক এসে পড়েছে। আমি রোহান ভাইয়ার পাশ থেকে উঠে দাঁড়ালাম। আমাকে উঠতে দেখে রোহান ভাইয়া বলল, কি রে, উঠে যাচ্ছিস কেন? এমনিতেই। কতক্ষণ তো বসেই ছিলাম, তাই না? এখন মানুষের ভিড় জমে যাবে। এই তো দেখো চলেও এসেছে। আমার আবার এত লোকজন ভালো লাগে না, তুমি তো জানোই। অনেক পাল্টে গেছিস তুই, যা। মুচকি হেসে ওখান থেকে চলে আসলাম। এখন হলুদের কার্যক্রম শুরু হবে, এখানে না থাকাই ভালো। সাইড কেটে ছাদে যাওয়ার প্ল্যান করছি। হাঁটা দিলাম, এমন পর্যায়ে পেছনে থেকে একজন ডাক দিল। বলল, হেই তুমি, তোমাকে মনে হয় কালকে দেখেছি আমি। তুমি রোদ্দুরের সাথে ছিলে কালকে, তাই না? আরে তুমি তো ঘুমিয়েছিলে। বলতে বলতেই আমার সামনে এসে দাঁড়ায়।
তুমি ও ছেলেটির কি লাগো? মেয়েটার কথায় বুঝতে পারলাম আমাকেই বলছে। আমি মুচকি হাসলাম, বললাম আমি হুর, ফারিহা অনান হুর। আর উনি রোদ্দুর ভাই, আমার চাচাতো ভাই। তুমি কে? তোমাকে তো চিনলাম না। মেয়েটা খুশিতে লাফিয়ে উঠলো, বলল অনেক বড় খুশি হলাম। আমি কনের ছোট বোন, মানে বরের শালী। আমার নাম মারিয়া খানম কণা। আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে করবে না তো? মনে মনে নিরামিষ বললাম আমি নিজেকে। মেয়েটা আমার থেকে বয়সে 2-1 বছরের বড় হবে না, না হয় সমানই হবে। কত স্মার্ট মনে হয়, এ কারণেই মায়েরা আপু আমায় গেও ভূত বলে। মেয়েটা কথা কত পেঁচিয়ে বলে। মাথা নাড়িয়ে সায় দিলাম। ছেলেটি কত হ্যান্ডসাম! আমি প্রথম দেখায় ক্রাশ খেয়েছি। আমি তো জানতামই না আমার দুলা ভাইয়ের ছোট ভাই আছে যে এত সুন্দর। আর তাছাড়া উনি তো পলিটিশিয়ান। তাছাড়াও ওনাকে সবাই মাফিয়া কিং বলে ডাকে। তবে এখনও শিওর না, কারণ উনি নিজের ব্যক্তিগত দিক আড়ালে রাখে। শত শত মেয়ের ক্রাশ। এই ওনারও এই ওনার এই ওনার কি বিয়ে হয়েছে? মেয়েটার কথায় ভ্যাবাচাকা খেয়ে গেলাম আমি। মাথা নাড়িয়ে বলবো, না উনি বিবাহিত নয়। এর আগেই জমের আগমন, মানে রোদ্দুর ভাইয়া। হাই বিয়ান সাহেবা, ইটস নট ফেয়ার। আমার সম্পর্কে জানার থাকলে আমাকে এসে বলতে হবে তো। আমাকে না জেনে অন্য কেউকে জিজ্ঞেস করার স্বভাব আমার বড্ড অপছন্দনীয়। কোন লজ্জায় মাথা নিচু করে ফেলল। কণা লজ্জায় মাথা নিচু করে ফেলল, আমতা আমতা করে বলল, সরি, আসলে আমি আমি মাথায় ঘুরপাক খাচ্ছে। রোদ্দুর ভাইয়া মাফিয়া, বড় পলিটিশিয়ান, কিন্তু কিভাবে? দাদি তো আমাকে কখনো বললো না। ধুর ছাই। মেয়েটার কথায় বা হাত ঢুকালাম, বললাম লদুল ভাইয়া, ও লদুল ভাইয়া, তুমি নাকি মাফিয়ার পলিটিশিয়ান? কিন্তু কিভাবে? আমি তো বুঝতেও পারছি না, একটু বলো না। রোদ্দুর ভাইয়া নিভু নিভু চোখে তাকিয়ে বলল, দিলি তো আমার নামটাকে 12টা বাজিয়ে। এই একটু আগে মেয়েটার সামনে কি সুন্দর করে আমার নামটা উচ্চারণ করলে, আর আমার সামনে এলেই রুদ্দুর লদ্দুল হয়ে যায়। দূর হতোই, দূর হতো ছাড়ে। যেদিন আমায় সামনে আমাকে রুদ্দুর বলে রাখতে পারবি সেদিন বলবো। এর মাঝেই কণা বলল, হ্যাঁ, রোদ্দুর, আপনি সত্যিই অনেক সুন্দর। আমি আবার কথা লুকিয়ে রাখতে পারি না। পেটে যা মুখে তা। আপনাকে আমার ভালো লেগেছে। আপনি কি বিবাহিত? ধ্যাত, আমিও কি প্রশ্ন করছি? বড় ভাইয়ের আগে ছোট ভাই। হ্যাঁ, আমি তো বিবাহিতই, ছোটবেলা থেকেই। এক পরীর মায়ে পড়েছিলাম। এখন পরীটা বড় হয়েছে, আমাকে সামলানোর উপযুক্ত হয়েছে। এখন আমার রোদ্দুরে চোরাবালিতে তাকে আটকাতে হবে। বাজাতে বাজাতে চলে গেল। আর আমি ভ্রু কুচকে তাকালাম। সাইকো কোথাকার। কখনো এখন তা সম্ভব নয়। লাস্টের কথাটা একটু জোরেই বললাম। তাই হুর, সে কি সত্যিই বিবাহিত? মনটা ভেঙে গেছে গো। আরে না, সে বিবাহিত নয়, সাইকো একটা, সাইকো খাটাস কোথাকার। মিথ্যে কথা বলেছে। আচ্ছা, আমার এই কোলাহল ভালো লাগছে না, আমি আসছি। আমি চলে গেলাম ছাদের দিকে। কণা তাকিয়ে আছে হুরের পানে, মুখ ফসকে বলে ফেলল, মার্শাল্লাহ, নিঃশর্তে আল্লাহ তাআলা খুব যত্নে বানিয়েছে। হঠাৎ ভুরু কুচকে গেল, ফিসফিস করে বলল, এই রোদ্দুর আর হুরের মাঝে কিছু নেই তো? তাহলে আমার চাচাতো ভাই মেঘালয়ের কি হবে? আমার কি হবে? আমিও তো রোদ্দুরের প্রেমে পড়েছি। ছাদে বসে আছি, দোলনায় দোল খাচ্ছি। নিচের কোলাহল থেকে এই নির্জনে থাকা ভালো। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, একা একা কি করছো সুন্দরী? আসলেই সুন্দরীদের নির্জনে মানায়, খুব সুন্দরী মানায়। জ্যোৎস্না স্নিগ্ধরাতে সুন্দরী, হুরপরি, উপস, ফুলপরি। এটা নিঃসন্দেহে আমার দেখা নেশাময় দৃশ্য। কথাটা শুনে ভয় পেয়ে গেলাম। চমকে পেছনের দিকে তাকালাম। কিছুটা ভয়ও পাচ্ছি বটে। আমি আশা করিনি পেছনে কালকের দেখা সেই ছেলেটাকে আবারও দেখব। অর্থাৎ মেঘালয় দাঁড়িয়ে আছে, আমি ছাদে এসেছিলাম, একা থাকবো। কিন্তু যাই হোক, সখ্যতা গড়তে বলে ফেললাম। আপনি আপনি এখানে? কেন? অন্য কাউকে আশা করেছিলে নাকি? মুচকি হাসলাম, একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। মৃদু স্বরে বললাম, মোর অঙ্গনে তাহার নীর, আসিবে সে গাগনে গগন জুড়ে, শুধু একটু লগ্ন করো অপেক্ষা। মেঘালয়ও মুচকি হাসলো, কিন্তু ব্যাপারটা আমার বোধগম্য হলো না।
আমি ভ্রু কুচকে তাকাতেই উনি উচ্চস্বরে হেসে উঠল, বলল, তোমার প্রতিটি হাবভাব আমাকে মুগ্ধ করে। তোমার কথাবার্তা, চালচলন ও কথাটা কি আমাকে উদ্দেশ্য করে বলছো ফুলপরি? ফুলপরি ডাকটা আমার তেমন একটা পছন্দ হলো না। মুখে গম্ভীরতা প্রকাশ করে ফেললাম, বললাম, আমার কিন্তু একটা সুন্দর নাম আছে, ফারিহা অনান হুর। সো ফুলপরি ডাকটা আমার কাছে বড্ড বেমানান লাগে। প্লিজ আমায় ও নামে ডাকবেন না আপনি। রাগ করলে বুঝি ফুলপরি? এই যা, রাগ করলে না বুঝি ফুলপরি? ওই যাই হোক, তুমি রাগ করো আর নাই বা করো, আমি তোমাকে ফুলপরি ডাকবোই। সরি। আচ্ছা, তোমার মোবাইল ফোনটা একটু দাও তো। কেন? আমার মোবাইল ফোন কেন দরকার? আর আমি আপনাকে কেন আমার মোবাইল ফোনটা দিতে যাব? তুমি যেমন আদরে, ঠিক উল্টো দিকে বড্ড বেশি কথা বলো ফুলপরি। আচমকা হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে নিল। কি হলো বুঝতেই পারলাম না। তবে মোবাইল ফোন নিয়ে একটা কথা না বললেই নয়, আমি বড্ড অলস, একটু বেশিই অলস। এতটাই অলস যে মোবাইল ফোনে লকও করতে আলসেমি লাগে। তাই মোবাইল ফোন লক ছাড়া মিনিট দুয়েক পর মোবাইলটা আমার দিকে এগিয়ে দিল। আমি হাত বাড়িয়ে নিতে যাব, তার আগে প্রশ্ন করলাম, কি করলেন আমার ফোনটা নিয়ে? আমি মোবাইলটা নিব তার আগে তার আগমন, মানে খাটাসটার আগমন। উফ, অসহ্যকর। রোদ্দুর ভাইয়া খপ করে মেঘালয়ের হাতেই আমার ফোনটা মুঠ করে ধরলো। বিরক্ত সূচক শব্দ করলো মুখে, তারপর বলল, মোর গগনে অমাবস্যার গ্রহণ, প্রভু বলো কি করে শান্ত রই। হেই রুদ্দুর, তুমি এখানে? মুহূর্তেই রোদ্দুর ভাইয়ার সেই ভয়ঙ্কর রূপ ফুটে উঠল। মোবাইলটা হাত থেকে এক প্রকার জোর করে ছিনিয়ে নিয়ে আমার হাতে দিল। একটু ব্যথাও পেলাম হাতে। রোদ্দুর ভাইয়ার রাগ দেখে প্রকাশ করলাম না সেটা। আমি হয়তো জানি তিনি কেন রেগে আছেন, আবার হয়তো না। হঠাৎ করেই রোদ্দুর ভাইয়া মেঘালয়ের কলার চেপে ধরলো। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, লদুল ভাইয়া, আপনি? রোদ্দুর ভাইয়ের রোদ্দুর ভাইয়ের গলা ফাটানো চিৎকার। বলল, চুপ, তুই চুপ, এখানে কথা বলবি না। মেঘালয়ও ভয় পেয়ে গেল। অবশ্য আমি তাদের কাছ থেকে শুনেছি রোদ্দুর ভাইয়াকে অনেকেই ভয় পায়, ঠিক জম দেখার মতো। মেঘালয় মুখে জোরপূর্বক হাসি দিয়ে বলল, এই ব্রো, কলার ধরছো যে, ছাড়ো। আর কিছু বলতে না দিয়েই রোদ্দুর ভাইয়া কলারের টান দিয়ে মেঘালয়কে আরো কাছে নিয়ে এলো। বলল, আমার বাগানে এক বিশেষ ফুল রয়েছে, তা আমি জানি। সেখানে অসংখ্য ভ্রমর হানা দিয়েছে, দেয়, ভবিষ্যতেও দিবে। তাও আমি জানি অতীতে যারা দিয়েছে তাদের ভয়ঙ্কর শাস্তি পেতে হয়েছে। এটাই নিয়ম, এখনো হবে আর ভবিষ্যতে হবে। তাই তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আমার বাগানের দিকে নজর দেওয়া বন্ধ কর। আমার বাগানে ফুলটা শুধু আমার জন্য ফুটেছে, বুঝলে? আত্মীয় বলে, নয়তো এতক্ষণে রণক্ষেত্র করে তুলতাম। রোদ্দুর ভাইয়া মেঘালয়কে ছেড়ে দিল ধাক্কা। মেঘালয় দুকদম পিছিয়ে গেল। আমার দিকে তাকিয়ে আমাকে কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টানতে টানতে তার সাথে নিয়ে গেল। আমি ভয়ে এতটাই জমে গেছি যে আমার কণ্ঠস্বর দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। আমার রুমে এসে আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো, এতটাই জোরে ধরেছে আমার দু হাতের সেনা ব্যথা করছে। রোদ্দুর ভাইয়ের কোনো হুঁশ নেই। উনি আমাকে ঝাঁকিয়ে বলতে লাগলো, এত কেন তোর পেছনে ছেলেরা পাগল হবে? আমি এগুলো সহ্য করতে পারি না, তুই জানিস না? বল, জানিস না? চিৎকার করে রোদ্দুর ভাইয়ের চিৎকারে ভয় পেয়ে গেলাম আমি। অশ্রু গড়িয়ে পড়লো আমার চোখে অশ্রু দেখে রোদ্দুর ভাইয়া আমাকে ছেড়ে দিল, দু কদম পিছিয়ে গেল। পেছন ফিরে নিজের মাথার চুলগুলো টানছে সে। এটা রোদ্দুর ভাইয়ের পুরনো অভ্যাস। অর্থাৎ তার রাগ অতিরিক্ত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেলে তখন সে নিজেকে শান্ত করার চেষ্টা করে। বিড়বিড় করে বলছে, কেন হোর, কেন? তুই কি আমাকে একটু বুঝিস না? তুই ছেলেদের সাথে কেন কথা বলিস? এটা আমি মানতে পারি না। আমি পাগল হয়েছে, তোর জন্য সাইকো হয়ে গেছে। রোদ্দুর ভাইয়ার কথায় হঠাৎ আমি নিজেকে কন্ট্রোললেস করে ফেললাম। রাগ বেড়ে গেল আমার। নিজেকে শান্ত করতে না পেরে আগুনে ঘি ঢাললাম। চিৎকার করে বললাম, আমার কাছে কেন এত আশা রাখেন আপনি? আমি তো আপনাকে চাই না। যখন আপনাকে চেয়েছিলাম তখন আপনি আমাকে ফেলে রেখে চলে গেছেন। আমার ভালোবাসাকে অপমান করেছেন আপনি। কৈশোরে বয়সের আবেগ বলে উড়িয়ে দিয়েছেন। এখন আপনি আমার জীবনের কেউ না। রোদ্দুর ভাই, আপনি কেউ না আমার। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বললাম কথাগুলো। আমি আমার জীবনে অধিকার দেইনি আপনাকে। আমার যেমন খুশি, যেভাবে খুশি, যার সাথে খুশি আমি কথা বলবো, ঘুরবো, ফিরবো, চলবো। আপনি বলার কে?
খুব দ্রুত এগিয়ে রোদ্দুর ভাই আমার গলা চেপে ধরলো। আমি হাত পা ছুড়তে লাগলাম, দম বন্ধ হয়ে যাবে হয়তো এমন লাগছে আমার। রোদ্দুর ভাইয়া গলা ছাড়তেই আমি কাশতে কাশতে নিচে বসে পড়লাম। রোদ্দুর ভাইয়া হাঁটু গেড়ে বসলো নিচে, আমার মুখ তার হাত দিয়ে চেপে ধরে বলল, আমাকে দেখলি তো, আবারও সাইকো হয়ে উঠেছিলাম প্রায়। আমি কে? আমি তো সব। আমি তো তোর প্রশান্তি। ভুলে মাথায় আনিস না। এর সাথে ঘুরবি, ওর সাথে কথা বলবি, আর আমি রোদ্দুর তা কখন মেনে নেব? দরকার পড়লে তোর মুখের জবান ছিঁড়ে ফেলবো, পা কেটে ফেলবো। আমার জিনিস আমার কাছে, আমার হৃদ মন্দিরে যত্ন করে রাখবো। বসা অবস্থায় রেখে দরজার কাছে গেল, আমার দিকে ফিরে বলল, কিছু একটা বলেছিলে অধিকার নিয়ে। ওর পরে তুই বড্ড বোকারে। আমি রোদ্দুরকে কেউ অধিকার দেয় না, বরং আমি রোদ্দুর অধিকার নিয়ে ছিনেমিনে খেলতে পছন্দ করি। তোকে অধিকার আমায় দিতে হবে না, তুই অলরেডি আমারই। শীষ বাজাতে বাজাতে চলে গেল। কান্না পাচ্ছে আমার। কেন উনি এমন করেন? রাগে গজগজ করতে করতে হাতের পাশে থাকা ফুলের টপটি ফিকে মেরে ফেলে দিলাম। হলুদের অনুষ্ঠান সেই কখনই শেষ হয়ে গেছে। হুরের দাদি হুরকে অনুষ্ঠানে দেখতে না পেয়ে হুরের রুমের দিকে আসছিল। হঠাৎ শব্দে তিনি ভয় পেয়ে যান। দ্রুত হুরের রুমে প্রবেশ করলো, দেখলো হুর বিছানায় বসে কাঁদছে। দৌড়ে হুরের দিকে গেল। হুরের মাথায় আদরের পরশ বুলিয়ে দিতে দিতে বলল, হুরের মাথায় আদরের পরশ বুলিয়ে দিতে লাগলো। আচমকা দাদিকে দেখে আর দাদির আদর পেয়ে আরও বেশি কান্না পেয়ে গেল হুরের। কি হয়েছে আমার হুরপরি? আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বললাম, আমি বলেছিলাম তোমায় দিদুন, আমি ওই বাসায় যাবো না। তোমার নাতি একটা সাইকো, পাগল, সে আস্ত একটা পাগল। এর মাথায় সবসময় আমাকে কিভাবে বন্দি করে রাখা যায়, আবার ফ্রিডম কেড়ে নেওয়া যায় সেটাই চলে। মনে নেই সে ছোটবেলার কথা? আমার কিন্তু মনে আছে, আমাকে আর একটু হলেই মেরে ফেলতো। আজও আমায় মেরেই ফেলতো। উনি দেখো আমায় কিভাবে কষ্ট দিয়েছে। আমি তোমায় বলে রাখলাম দিদুন, ওনাকে আমি ক্ষমা করবো না, কখনো না। আমি এটা সেটা রোদ্দুর ভাইকে বকছি, কান্না করছি, আর আবল তাবল বক বক করতে করতে ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে গভীর ঘুমে তবুও মনে হচ্ছে আমার কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কারো গরম উষ্ণ নিঃশ্বাস পড়ছে আমার গলার উপর, কেউ খুব যত্নে আমার গলায় স্পর্শ করছে। চোখ খুলেও খুলতে পারছি না আমি। উফ, অসহ্যকর। রোদ্দুর খুব যত্নে তার হুরের গলায় মেডিসিন দিয়ে দিল। সে অনুতপ্ত, কারণ সে ছাদের সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছে সেখানে তার হুরপরির কোনো দোষ নাই। তার নিজের উপর খুব রাগ হচ্ছিল। কেন যে সে না বুঝে রাগ করে তার হুরকে কষ্ট দিয়েছে। তাই তো রাগ করে যে হাতে হুরের গলা চেপে দেওয়ালে ঠেসে ধরেছিল সেই হাতকে শাস্তি দিয়েছে। ক্ষতবিক্ষত করে ওই হাতকে শাস্তি দিয়েছে ক্ষতবিক্ষত করে। রোদ্দুর তার হুরপরির কপালে উষ্ণ ছোঁয়া দিয়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে কানের কাছে ফিসফিস করে বলল, সরি প্রিয়তমা, অনেক সরি। রোদ্দুরের মনে কিছুটা শান্তি লাগছে। রোদ্দুর চলে গেল। সকালে ঘুম থেকে উঠে অনেকটাই সুস্থ বোধ করছি, গলা ব্যথাটাও নেই। উঠে আয়নার সামনে গেলাম, গলাটা কতটুকু ফুলে আছে। আয়নায় তাকাতেই একটু অবাক হলাম, ফোলাটা প্রায় নেই বললেই চলে। হাত দিয়ে ধরলাম, হাত সামনে আনতেই চট করে একটা ওষুধের গন্ধ পেলাম। হঠাৎ রাতের কথা মনে পড়লো, তার মানে নিশ্চিত কেউ এসেছিল। কিন্তু কে? রোদ্দুর ভাইয়া? না না, সে হবে কেন? দাদি? হয়তো আমি ঘুমানোর পর দিয়ে গিয়েছিল। এটা নিয়ে আর ভাবলাম না। আজ সারাদিন রুম থেকে বের হইনি, ঘরেই ছিলাম। হঠাৎ মোবাইলে মেসেজের শব্দ এলো, মোবাইলটা হাতে নিলাম আমি। আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করতেই ভ্রু কুঁচকে গেল আমার। এখন তুমি কেমন আছো ফুলপরি? মনটা বিষিয়ে গেল। এটা মেঘালয়, আমি নিশ্চিত। কাল এ ব্যাটার জন্যই যত বিপদ আমার ঘাড়ে এসে পড়েছে। ব্যাটা বজ্জাত কোথাকার। কতবার বললাম এই নামে না ডাকতে, অশুভ লোক। মেসেজের রিপ্লাই দিলাম না, চুপচাপ বসে আছি। মূল উদ্দেশ্য হলো আমি বিয়েতে যাব না, বাসায় থাকবো। দাদি কতবার এসে জোর করে গেল, চাচিও এসেছিল, সবাইকে নাকচ করে দিয়েছি। অর্থাৎ আমি যাব না মানে না। রোদ্দুর ভাইয়াকে আমার বিশ্বাস নেই, আবারও কোনো ভুল। তাছাড়া ও বাড়িতে ওই বজ্জাত ছেলে মেঘালয়ও আছে। কোনোভাবে আবারও না না, আমি যাব না। বারান্দায় বসে আছি, বসে বসে দেখছি কারা কারা যাবে। আজ চাচাও যাবে, ছেলের বাপ বলে কথা। সবাই বিজি। ও মা, এ কি মায়ের আপু, কি সাজ দিয়েছে রে মায়েরই, বাবারে বাবা, একদম মেকআপ সুন্দরী।
অবশ্য মেকআপের প্রশংসা না করলেই নয়, তাকে সুন্দরও লাগছে। ফিটিং লেহেঙ্গা, কোমর বের করা, সিনেমার নায়িকাদেরও হার মানাবে তাকে। সবাইকে দেখছি, তাদের কর্মকাণ্ডও দেখছি আর হাসছি। হঠাৎ করে দরজা বন্ধ করার শব্দে চমকে উঠলাম।